ইরান এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতি এখন যেই মোড়ে এসে দাঁড়িয়েছে, তাতে করে কখন কি হয়, যুক্তরাষ্ট্র আদৌ ইরানে হামলা করবে কিনা, এই বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আসলে বিষয়টি অনেকটা এরকম, ঝড়ের আগে আমরা অনেক সময় দেখি পরিস্থিতি থমথমে থাকে, একেবারে এমন একটি অবস্থা থাকে, শুনশান, মনে হয় যেন কিছুই ঘটেনি, কিছুই ঘটবে না, ঝড়ের পূর্বাভাস। তো অনেকে বিষয়টি এভাবেও দেখছেন যে যুক্তরাষ্ট্র খেলছে, যে কোনো মুহূর্তে হামলা করে বসতে পারে, কারণ তাদের পূর্ণ প্রস্তুতি নেওয়া আছে। ইতিমধ্যে জর্ডানে এবং কাতারে, জর্দানে এবং কাতারে পৌঁছে দেওয়া হয়েছে F-15E স্ট্রাইক ইগলস, B-52 বোমারু বিমান বা বমার্স যেগুলোকে আমরা বলি। গ্রাউন্ড ডিফেন্সও খুব শক্তভাবে নিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম জানাচ্ছে যে তারা গ্রাউন্ড ডিফেন্সও খুব শক্তিশালী করেছে। তারপরে তাদের থার্ডার যে ব্যাটারি আছে সেইটিও পথেই আছে, চলে এসছে। সেইটি সহযোগিতায় তারা তাদের গ্রাউন্ড ডিফেন্স অনেক মজবুত করছে, জোরালো করছে। আর যুদ্ধ শুরু হয়ে গেলে জর্ডান, কাতার এবং ইউএইর কথা বলা হয়েছে যে এই তিনটি দেশ লজিস্টিক সাপোর্ট দেবে যুক্তরাষ্ট্রকে। তো ইউএই আগে থেকেই ডিফেন্স নিয়ে নিয়েছে। তারা বক্তব্য দিয়েছে যে না, তারা এটি কখনোই করবে না, কোনোভাবেই তারা যুক্তরাষ্ট্রকে তাদের ভূমি, তাদের টেরিটরি, তাদের এয়ার স্পেস ব্যবহার করে ইরানে হামলা করতে দেবে না। তো সেলফ ডিফেন্সে তারা এই কথা বলছে। আর এই বক্তব্যগুলো এসছে মিডল ইস্ট আইতে একটি চমৎকার আর্টিকেলে, যে আর্টিকেলটি লিখেছেন মিডল ইস্ট আইয়ের এডিটর ইন চিফ ডেভিড হার্স্ট। তো যেই শিরোনামে তিনি আর্টিকেলটি লিখেছেন সেটি হলো ইরানস ব্যাটল ফর সার্ভাইভাল ইজ দ্য আরব ওয়ার্ল্ডস ফাইট টু। অর্থাৎ ইরানের এই অস্তিত্ব রক্ষার যে যুদ্ধ, এইটি শুধু ইরানের যুদ্ধ নয়, এইটি সমস্ত আরব জাহানের যুদ্ধ। এই শিরোনামে একটি চমৎকার আর্টিকেল তিনি লিখেছেন মিডল ইস্ট আইতে। তিনি এডিটর ইন চিফ, যারা মিডল ইস্ট আই ফলো করেন তারা তাকে চেনেন। তো চমৎকার একটা আর্টিকেল, বিভিন্নভাবে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এই যুদ্ধ। অনেকে এটিকে হয়তো শুধু ইরান যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র ভার্সাস ইরান এভাবেই আমরা দেখছি, কথা বলছি, কিন্তু আসলে এটি শুধু ইরানের যুদ্ধ নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধ, পুরো আরব জাতির যুদ্ধ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, পশ্চিমী শক্তির বিরুদ্ধে এবং ইসরায়েলের বিরুদ্ধে। খুব চমৎকারভাবে তিনি বিভিন্ন কিছু এই আর্টিকেলে তুলে ধরেছেন এবং দেখিয়েছেন কেন বিষয়গুলো এরকম। তো যেটি বলছিলাম যে ইউএই অস্বীকার করেছে তারা তাদের ভূমি, তাদের এয়ার স্পেস, তাদের জলভাগ কোনো কিছু ব্যবহার করি ইরানে হামলা করতে তারা দিবে না, তারা এটি অ্যালাউ করবে না, এটি বলছে। কিন্তু ডেভিড হার্স্টকে একজন ইরানি কর্মকর্তা বলেছেন, প্রভাবশালী কর্মকর্তা, যে তারা ইউএইর এই দাবিকে মানছেন না, কারণ গত জুনের 12 দিনের যুদ্ধে ইউএই, আজারবাইজান এইসব জায়গা থেকে সহযোগিতা নিয়েছে, সাপোর্ট নিয়েছে যুক্তরাষ্ট্র। তো সেই থেকে তারা ইউএইর ভূমিকাকে ভালো চোখে দেখে না এবং তারা অঙ্গীকার করেছে যে যদি এরকম ঘটনা ঘটে তারা রিটালিয়েট করবে এবং তাদের ভূমিকা হবে অফেন্সিভ, নট ডিফেন্সিভ। তারা লাকসই জবাব দেয় যেটিকে বলে, সেটি তারা করবে। ইরান এই কথা বলেছে। আর এর মধ্যে নানা রকম দুতিয়ালি চলছে। ওখানকার আশেপাশের প্রতিবেশী দেশেরা দুতিয়ালি করবার চেষ্টা করছে, যদিও তারা প্রকাশ্যে একরকম কথা বলছে, ভেতরে ভিতরে আবার অন্যরকম। এই বিষয়টি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তাদের ভূমিকা কিন্তু এখানে ডিউবিয়াস, সন্দেহজনক। ইরানের প্রতিবেশী রাষ্ট্রগুলোর কথা বলছি। আর আর্টিকেলে যেরকমভাবে বর্ণনা করা হয়েছে, আর এই প্রতিবেশী রাষ্ট্রগুলো কখনই আসলে ইরানকে সেভাবে ভালো চোখে দেখেনি, কারণ তাদের চোখে ইরান সম্প্রসারণবাদী একটি শক্তি। আর শিয়া সুন্নি বিষয়টি তো আছেই। আর ইরানের পারমাণবিক সক্ষমতা
তারপর অন্যান্য ক্ষেপণাস্ত্র তৈরির যে বিষয়টি সক্ষমতা, সব কিছু মিলিয়ে ইরান আঞ্চলিক শক্তি। তো এই আঞ্চলিক শক্তিকে না প্রতিবেশী মুসলিম দেশগুলো ভালো চোখে দেখেছে, আর ইসরায়েলের ভালো চোখে দেখবার তো কোনো কারণই নেই। কারণ ইসরায়েলের জন্য এটি একটি বেশ পড়া ইরান মধ্যপ্রাচ্যে। কারণ ইরান আঞ্চলিক শক্তি হয়ে উঠলে, এবং হয়ে উঠছিল, এবং এখনও আঞ্চলিক শক্তি বলেই বিবেচিত হয়। তো এই বিষয়টি ইসরায়েল বহুদিন থেকে সহ্য করতে পারছিল না। কারণ গত যুদ্ধেও 12 দিনের যে যুদ্ধের কথা বলা হয়েছে, সেই যুদ্ধেও আমরা দেখেছি ইসরায়েল চাইছিল খামেনিকে টার্গেট করা হোক, রেজিম চেঞ্জের বিষয়টি ইসরায়েলের এজেন্ডায় ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে রাজি করাতে পারেনি ইসরায়েল। কারণ ডোনাল্ড ট্রাম্পের এটি উদ্দেশ্য ছিল না। কারণ ডোনাল্ড ট্রাম্প সার্জিক্যাল স্ট্রাইক করেছে বেছে বেছে। সেটি কীরকম? ইসরায়েলের টপ মিলিটারি কমান্ডার, নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং অস্ত্রের স্থাপনাগুলো, পারমাণবিক অস্ত্রসহ, এগুলো ছিল ডোনাল্ড ট্রাম্পের টার্গেট। আর নেতানিয়াহু ট্রাম্পকে বোঝাবার চেষ্টা করেছিল যে খামেনিকে শেষ করে দিতে হবে। তো আর ট্রাম্পের আশঙ্কা ছিল যে খামেনিকে টার্গেট করলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তো নেতানিয়াহু বোঝাবার চেষ্টা করেছিলেন ট্রাম্পকে যে না, কোনো এসকেলেশন হবে না, বরং খামেনিকে শেষ করলে এই কনফ্লিক্ট শেষ হবে, মধ্যপ্রাচ্য কনফ্লিক্ট। এরকম ছিল বিষয়টি। তো সেই ইসরায়েল এখনও কলকাঠি নাড়ছে, এখনও তারা সফর করছে, ওয়াশিংটন ডিসিতে রয়েছে ইসরায়েলি ডিফেন্সের কর্মকর্তারা। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী নিজেও রয়েছেন সেখানে। তো তার বাইরে একরকম ভূমিকা, ভিতরে আরেক রকম, এটিও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এবং সৌদি আরব, জানি না তারা বিব্রত হবে কিনা, বিব্রত হবার মতো ব্যাপার ঘটেছে। কারণ প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি খালিদ বিন সালমান, KBS, খালিদ বিন সালমান প্রতিরক্ষা মন্ত্রী সৌদি আরবের। তো তিনি সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে শুক্রবার দিন একটি প্রাইভেট ব্রিফিংয়ে তিনি উল্লেখ করছিলেন যে যুক্তরাষ্ট্র যদি ইরানকে সব প্রস্তুতি নেওয়ার পরও ছেড়ে দেয়, কোনো অফেন্সিভে না যায়, তাহলে তাদের শক্তি আরও বেড়ে যাবে, তারা আরও স্ট্রঙ্গার হয়ে উঠবে ইরান, এবং ইরানকে কখনোই আর নিয়ন্ত্রণ করা যাবে না। এই হলো সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রীর ভূমিকা। আর এদিকে সপ্তাহ 3 আগে মোহাম্মদ বিন সালমান, যাকে আমরা MBS বলি, তিনি বলছিলেন অন্য কথা। তিনি বলছিলেন যে না, এটি করা যাবে না, ইরানকে হামলা করলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হবে, মধ্যপ্রাচ্যের ভারসাম্য নষ্ট হবে, এসকেলেশন হবে। তিনি বলছিলেন বিপরীত কথা। তো তাদের এই ভূমিকা। আর সৌদি আরবের সঙ্গে এমনিতেই ইরানের সম্পর্ক কখনোই ভালো ছিল না, তিক্ত সম্পর্কই ছিল বরাবরই। তো সাম্প্রতিককালে একটু নর্মালাইজ হচ্ছিল সম্পর্ক, কিন্তু এখন দেখা গেল তাদের আসলে এই ভূমিকা। এবং ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য কর্মকর্তারাও বিস্ময় প্রকাশ করেছেন যে তারা 2 রকম ভূমিকা পালন করছে। একজন বলছেন এটি এসকেলেশন করা যাবে না, ঠিক হবে না। আরেকজন বলছেন হামলা না করলে ইরান শক্তিশালী হয়ে উঠবে। তো এই হলো তাদের ভূমিকা। তো যেটি বলছিলাম, আমি যা কিছু বলছি সে আর্টিকেলের আলোকেই বলছি কথাবার্তা। এই মুহূর্তে আমি আমার নিজের বিশ্লেষণ দিচ্ছিলাম। তো সেখানে আরও বলা হয়েছে যে এতদিন যে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কথা বলছিলাম, ইরানের আশেপাশে যারা আছেন, ইরান 7টি দেশ পরিবেষ্টিত। তো এই প্রতিবেশীরা এখন বিষয়টি অন্যভাবে দেখতে শুরু করেছেন, কম করে হলেও। কারণ তারা বুঝতে শুরু করেছেন যে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শক্তি হিসাবে ইরানের টিকে না থাকা, কিংবা ইরানের সার্বভৌমত্ব অস্তিত্ব বিলীন হওয়া, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশকে আরও দুর্বল করবে এবং ইসরায়েলের কাছে ভালনারেবল করবে। কারণ ইসরায়েল তখন মিলিটারি হেজিমনি এস্টাবলিশ করতে পারবে মধ্যপ্রাচ্যে। তো এইটি কারোর জন্য সুখকর হবে না। তারা অল্প করে হলো বিষয়টি বুঝবার চেষ্টা করছেন হয়তোবা। আর ইরানের যে সাম্প্রতিক পরিস্থিতি গত ডিসেম্বরের শেষের দিকে শুরু হলো, মূলত এটি অর্থনৈতিক দুরবস্থা থেকে শুরু হলো। ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সব কিছু, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। মূলত এই বিষয়টি কেন্দ্র করে পাবলিক রাস্তায় নেমে এসেছিল। আর এই বিষয়টিকে চেষ্টা করল শত্রুপক্ষ রেজিম চেঞ্জের একটি পরিস্থিতিতে পৌঁছে দেবার জন্য। ইসরায়েল এখানে ব্যাপকভাবে চেষ্টা করেছে। মোসাদ
খুব ভালোভাবে যুক্ত হয়েছে বিষয়টির সঙ্গে। আর ডেভিড হার্স তার আর্টিকেলে উল্লেখ করেছেন যে মোসাদ, সিআইএ এরা এবং M16 কথা বলা হয়েছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা, যে এরা প্রথমে পরিস্থিতি ক্রিয়েট করে, পরিস্থিতি সৃষ্টি করে ইরানের জন্যে, সেখানে হতাশা তৈরি করে এবং পরে এই সব কিছু পুরো পরিস্থিতিকে তাদের বিরুদ্ধে ব্যবহার করবার জন্য তারা সবসময় মুখিয়ে থাকে। সোজাসুজি তিনি এই কথা বলেছেন ডেভিড হার্স তার আর্টিকেলে। তো একটি আমরাও জানি এটি হচ্ছিল আসলে। তো ইসরায়েল এই সাম্প্রতিক এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা অন্যান্য কারণে যে পাবলিক আনরেস্ট হয়েছে, এটিকে অন্য খাতে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, রেজিম চেঞ্জের দিকে দিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। ইসরায়েলের একটি টার্গেট খামেনিকে তারা জমের মতো ভয় পায়। তো নানাভাবে মোসাদ অংশগ্রহণ করেছে এই পাবলিক আনরেস্টে, পরিস্থিতি ভিন্ন খাতে নেবার চেষ্টা করেছে এবং ইরানি গভর্নমেন্টের দাবি যে এখানে মোসাদের হাত আছে অভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ করবার জন্য, এবং এত হত্যাকাণ্ড হতো না। তো বিভিন্ন সূত্র থেকে জানা যায় সরকারি হিসেবে একরকম ইরানের 3000+ হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে, আর অন্যান্য মাধ্যম খবর দিচ্ছে যে অন্তত 10,000 লোক মারা গেছে। তো সংখ্যা যাই হোক, এই হত্যাকাণ্ড ঘটতো না। ইরান দায়ী করছে মোসাদকে, মোসাদের এখানে হাত আছে এবং ইরানের ভেতরেও তাদের এজেন্ট আছে। আমরা আগেও দেখেছি সেই 12 দিনের যুদ্ধে অনেককে পরে ইরান ধরে ধরে শাস্তির ব্যবস্থা করেছে, বন্দি করেছে। ইসরায়েলের হয়ে অনেকে কাজ করছিল মোসাদের হয়ে, তারা ইরানেই থাকেন, ইরানেরও লোক, তারা ইরানেরই লোক, তারা মোসাদের এজেন্ট হিসেবে কাজ করছিলেন। তো এই বিষয়গুলো বিস্তারিত এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে এবং চূড়ান্ত বিচারে এটাই বলা হয়েছে যে এই লড়াই শুধু ইরানের না। এই যাবৎকালে অনেকে এটিকে একটি খণ্ডিত লড়াই বলে দেখতেন। ফ্র্যাগমেন্টেশন একটি টার্ম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোনো একটি দেশকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে দেওয়া। তো এই ফ্র্যাগমেন্টেশনের শিকার শুধু ইরান হবে না। ইরান যদি ভেঙে যায়, ইরানে যদি এরকম অনাকাঙ্ক্ষিতভাবে রেজিম চেঞ্জ হয় এক্সটার্নাল ফোর্স কর্তৃক, বাইরের থেকে নিয়ন্ত্রিত, তাহলে ইরান ভেঙে যাবে। কারণ ইরানে একটি জাতিগোষ্ঠীর বাস না। ইরানে পার্সিকরা থাকেন, ইরানে বেলুচরা আছেন, আরবরা আছেন, কার্ডসরা আছেন, যাদেরকে আমরা কুর্দি বলি। তো এই সব জাতিগোষ্ঠী মিলিয়ে ইরান ভেঙে যাবে, ফ্র্যাগমেন্টেশন হবে। আর ইরান ফ্র্যাগমেন্টেশন হলে বাকি দেশগুলোর অস্তিত্ব ঠিক থাকবে। যেমন তুরস্কের কথা, সেখানেও তো কুর্দিদের সঙ্গে বিরাট ঝামেলা হয়ে যাবে, কুর্দিস্তান আন্দোলনটি আরও চাঙ্গা হবে। এদিকে ইরানে বেলুচরা আছেন, পাকিস্তানের বেলুচিস্তানের সঙ্গে একটি ব্যাপার আছে, সেখানে আবার দক্ষিণ এশিয়াকে নিয়ে টান দেবে। তো সব কিছু মিলিয়ে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে, মানচিত্র বদলে যাওয়া যেটিকে বলে, পুরো ভূ রাজনীতি পাল্টে যাবে সমগ্র অঞ্চলের। তো এইটি ব্যাপক একটি নেগেটিভ রিপারকাশন আছে, প্রতিক্রিয়া আছে। এইসব চিন্তা করি হয়তো অন্যান্য দেশগুলো কিছুটা বোঝার চেষ্টা করছে এবং তারা কিছুটা হলেও আগের চাইতে বেশি সিম্প্যাথেটিক ইরানের প্রতি। সেটি পরিস্থিতির নিরিখেই হোক, কিংবা তারা হয়তো মনে করছে ইরানের এই যুদ্ধটি ন্যায়ের যুদ্ধ, ইরানের পাশে থাকা যেতে পারে, ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি, কিংবা অন্তত বাইরের থেকে জোরে সোরে এবার তারা কথা বলছে যে আমরা আমাদের ভূভাগ, আমাদের টেরিটরি, আমাদের জলভাগ কোনো কিছুই আমরা ব্যবহার করতে দিব না ইরানে হামলা করবার জন্য সরাসরি। আমরা আমাদের স্ট্যাটিস্টিক সাপোর্ট দেব না, স্ট্যাটিস্টিক্যাল সাপোর্ট। তো এই বিষয়টি দেখা যাচ্ছে এরকম, আর এটি হওয়াই স্বাভাবিক এবং হওয়াই দরকার। কেননা ডেভিড হার্স্ট মূলত যেই জায়গাটিতে ফোকাস করেছেন যে এই যুদ্ধ ইভেনচুয়ালি পুরো আরব জগতের, এটি তাদের অস্তিত্বের লড়াই। তারা যদি বোঝেন সেটি তাদের জন্য ভালো। এই যাবৎকালে তারা বোঝেননি, কারণ প্রত্যেকটি রাষ্ট্রের রাজা বাদশারা ভোগ বিলাসে মত্ত ছিলেন। এখনও তাদের প্রধান টার্গেট, জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য ভোগ বিলাস। সো তারা এর বাইরে যেতে পারেননি। আর যুক্তরাষ্ট্র, ইসরায়েল নেক্সাস তাদের ব্যবহার করেছে বরাবরই। তো এই যখন অবস্থা, তখন মধ্যপ্রাচ্যের সবগুলো রাষ্ট্র যদি ইরানের সঙ্গে থাকে, অন্তত ইরানকে নৈতিক সমর্থন দিয়ে যায়, তাহলে খুব সহজ হবে না যুক্তরাষ্ট্রের পক্ষে, কিংবা যুক্তরাষ্ট্র ইসরায়েল নেক্সাসের পক্ষে। তারা যেভাবে ছক এঁকেছে ইরানকে নির্মূল করবে, ইরানের ব্যালিস্টিক মিসাইল যে তাদের সক্ষমতা আছে, তারা বাড়িয়েছে যতটুকু, সেটি বন্ধ করবে। তাদের এনরিচড ইউরেনিয়াম সেইটি অন্য কারো কাছে দিয়ে দিতে হবে, থার্ড পার্টির কাছে, সেইটি ঘটাবে তারা। এবং
যে প্রক্সি ওয়ার করে যে সশস্ত্র যোদ্ধাগুলো আছে, গোষ্ঠীগুলো, সেগুলোকে সাপোর্ট দেওয়া বন্ধ করতে হবে। অর্থাৎ যা কিছু বলা হয়েছে সব কিছুই ইসরায়েলের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। আর তারা জানিয়ে দিয়েছে পরিষ্কার যে তারা ইসরায়েলের অস্তিত্বের সঙ্গে যুক্ত এমন কোনো কিছুর সঙ্গে আপোষ তারা করবে না। তো দেখা যাক ভবিষ্যতে অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় ইরান যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং এই আমেরিকা ইসরায়েল নেক্সাসের অবৈধ অন্যায় রেজিম চেঞ্জের হাত থেকে তারা যদি রক্ষা পায়, ইরান যদি রক্ষা পায়, তাহলে সেটি সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য ভালো হবে। আর ইরানের অভ্যন্তরীণ যে বিষয়টি, হ্যাঁ, ইরানি সরকার, যে সরকারটা এখন ক্ষমতায় আছে, তারা দমন পীড়ন চালিয়েছে, অতীতেও চালিয়েছে। যে কোনো দেশের ভিতরের আন্দোলন, অভ্যন্তরীণ রাজনীতি, দমন পীড়ন চালিয়ে তারা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। তো এইটি ইরানের অভ্যন্তরীণ বিষয়, ইরানকেই মোকাবেলা করতে হবে সেটি। এবং ইতিমধ্যে আমরা দেখেছি ইরানি কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের বিষয়ে তারা স্বীকারোক্তি দিয়েছে এবং তারা নিজেরাই বিষয়টি সর্ট আউট করবে বলে মনে হচ্ছে। তো দেখা যাক ভবিষ্যতে হয়তো বলে দিবে পরিস্থিতি কোথায় গিয়ে গড়ায়। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।